দেশের সবচেয়ে নিরাপদ কারাগার নাকি সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকি? ৪ স্তরের নিরাপত্তা, ১০ ফুট উঁচু দেয়াল, সশস্ত্র প্রহরা, শত শত সিসিটিভি ক্যামেরা। তারপরও একজন ২১ বছরের নারী বন্দী সবার চোখের সামনে দিয়েই দেয়াল টপকে উধাও হয়ে গেল। শুনতে সিনেমার গল্প মনে হলো, এটা বাংলাদেশের বাস্তব ঘটনা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জেল ভাঙার ঘটনা নয়। এমন সময় গেছে যখন এক রাতেই ২,০০০-এর বেশি বন্দী কারাগার থেকে পালিয়েছে। প্রশ্ন হলো, সমস্যা কি শুধু নিরাপত্তায়, নাকি কারাগারের ভেতরেই তৈরি হয়েছে এমন এক অদৃশ্য সিন্ডিকেট যেটা পুরো ব্যবস্থাকেই ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে? ১৬ জুলাই ২০২৬, রাত প্রায় ৮টা। স্থান গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর একটি। নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যেই সব বন্দীকে নিজ নিজ সেলে ঢুকিয়ে লক আপ করার কথা, কিন্তু সেদিন সেই নিয়ম মানা হয়নি। রাত ৮টার বন্দি গণনায় দেখা গেল একজন বন্দি নেই। ২১ বছর বয়সী সাজাপ্রাপ্ত বন্দি মোসাম্মদ রিম্পা কারাগারের অফিস ভবনের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, যদি একজন সাধারণ নারী বন্দি এত সহজে বেরিয়ে যেতে পারেন, তাহলে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র বা প্রশিক্ষিত জঙ্গি সংগঠনের সদস্য চাইলেই কি করতে পারে? ঘটনার পর ৩ জন মেট্রন ও ৪ জন নারী কারারক্ষী সহ মোটে ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তও শুরু হয়। কিন্তু প্রশ্নটা শুধু ৭ জন কর্মকর্তার দায়িত্বে শেষ হয়ে যায় না। কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের ইতিহাসে এর আগেও ঘটেছে আরো ভয়াবহ প্রিজন ব্রেক। ২০০৪ সালে কিশোরগঞ্জ জেলা কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ চরমপন্থী ও এক খুনের আসামি জেলের মেঝে খুঁড়ে ড্রেন ও টয়লেট লাইনের নিচ দিয়ে কয়েকশো ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে যায়। সেই ঘটনাও দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০২৪ সালের জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময়। ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালানো হয়, অস্ত্রাগার লুট হয়, আর সেই সুযোগে একসঙ্গে পালিয়ে যায় ৮২৬ জন বন্দী। এটি বাংলাদেশের ইতিহাসে একক কোনো কারাগার থেকে সবচেয়ে বেশি বন্দী পালানোর ঘটনা। এর কয়েক সপ্তাহ পর ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে হামলার পর আরো ৫১৮ জন বন্দী মুক্ত হয়ে যায়। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সেই সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২,২০০-রও বেশি বন্দী পালিয়ে যায়। পরে অনেকেই আত্মসমর্পণ করে বা গ্রেফতার হয়, কিন্তু ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৭০০ এর বেশি বন্দী পলাতক ছিল। আর সবচেয়ে উদ্বেগের বিষয়, এদের মধ্যে ৬৫ জন ছিল বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী ও জঙ্গি সংগঠনের সদস্য। এখন প্রশ্ন হলো, এত শক্ত নিরাপত্তা ভেঙে এসব ঘটনা সম্ভব হয় কিভাবে? বিশ্লেষকরা সাধারণত ৩টি বড় কারণের কথা বলেন। প্রথম কারণ, নিয়ম ভাঙা এবং তদারকির ব্যর্থতা। কাশিমপুরের ঘটনাই তার উদাহরণ, যেখানে বিকেল ৫টার লক আপ রাত ৮টা পর্যন্ত হয়নি। দায়িত্বে থাকা সদস্যদের অবহেলা, একজন বন্দীকে পালানোর সুযোগ করে দেয়া। দ্বিতীয় কারণ, ভেতরের দুর্নীতি ও ইনসাইড জব। কারাগারে প্রভাবশালী বন্দীদের জন্য বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নতুন নয়। মোবাইল ফোন, মাদক, বাইরের লোকজনের সঙ্গে যোগাযোগ, এসবের পেছনে অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার অভিযোগ বহুবার এসেছে। এমনকি জ্যামার বসানো থাকার পরও কারারক্ষীদের ব্যক্তিগত হটস্পট বা পকেট রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হয়, এমন অভিযোগও বিভিন্ন তদন্তে উঠে এসেছে। অর্থাৎ দেয়াল যতই উঁচু হোক, ভেতর থেকে যদি দরজা খুলে দেয়া হয়, তাহলে নিরাপত্তা কাগজেই সীমাবদ্ধ থাকে। তৃতীয় কারণ, প্রযুক্তি থাকলেও তার কার্যকর ব্যবহার না হওয়া। কোটি কোটি টাকা খরচ করে সিসিটিভি, জ্যামার ও নজরদারি ব্যবস্থা বসানো হলেও অনেক ঘটনায় দেখা গেছে প্রয়োজনের সময় সেগুলো অকেজো ছিল, অথবা নজরদারিতে বড় ধরনের গাফিলতি ছিল। কাশিমপুরের ঘটনাতেও তদন্তে সেন্ট্রাল কমান্ডারের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিকটি অন্য একটি জায়গায়। যখন কোনো সাধারণ বন্দী পালায়, সেটি প্রশাসনিক ব্যর্থতা, কিন্তু যখন জঙ্গি বা উগ্রপন্থী সংগঠনের সদস্য পালায়, তখন সেটি সরাসরি জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ায়। ২০২৪ সালে নরসিংদী কারাগার থেকে পালানোর মধ্যে জেএমবি ও আনসার আল ইসলামের সদস্যও ছিল। এর আগে ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে সশস্ত্র হামলা চালিয়ে ৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এ ধরনের পলাতকরা বাইরে গিয়ে
কি করে? তারা পূর্ণ নেটওয়ার্ক সক্রিয় করতে পারে, নতুন সহিংসতার পরিকল্পনা করতে পারে, ভুয়া পরিচয়ে লুকিয়ে থাকতে পারে, এমনকি আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ গড়ে তুলতে পারে। ফলে তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বছরের পর বছরের পরিশ্রম আবার নতুন করে শুরু করতে হয়। সেই সঙ্গে বাড়ে রাষ্ট্রের ব্যয়, আর শেষ পর্যন্ত সেই খরচ বহন করেন সাধারণ করদাতারাই। এবার আসি আরেকটি বড় সমস্যায়। বাংলাদেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার অনেক বেশি। দেশের সব কারাগারে মোট ধারণ ক্ষমতা প্রায় ৪৩ থেকে ৪৫ হাজার, কিন্তু বর্তমানে বন্দীর সংখ্যা ৭৭ থেকে ৮০ হাজার, অর্থাৎ ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ। এর মধ্যে প্রায় ৭৩% হাজতি, যাদের বিচার এখনো শেষ হয়নি। এই অতিরিক্ত ভিড়ের কারণে ছোট অপরাধে আটকে কেউ একই পরিবেশে থাকতে বাধ্য হন ভয়ঙ্কর সন্ত্রাসী, খুনি বা মাদক কারবারিদের সঙ্গে। ফলে অনেক সময় কারাগার সংশোধনের জায়গা না হয়ে নতুন অপরাধ শেখার জায়গায় পরিণত হয়। এর সঙ্গে যুক্ত হয় চিকিৎসা সংকট। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে দেখা যায় প্রতি বছর গড়ে কয়েকশো বন্দীর মৃত্যু হয় কারাগারে বা হাসপাতালে নেয়ার পথে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার ঘাটতি এখনো বড় বাস্তবতা। আন্তর্জাতিকভাবে ল্যানসন ম্যান্ডেলা রুলস বন্দীদের মানবিক মর্যাদা, চিকিৎসা, নিরাপদ আবাসন ও পুনর্বাসনের উপর জোর দেয়া। নরওয়ে বা জার্মানির মতো দেশে কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে দেখা হয়। বাংলাদেশেও কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার পরিকল্পনা, ওপেন জেল, ইন্ডাস্ট্রিয়াল জেল, এসব উদ্যোগ ইতিবাচক, কিন্তু বাস্তবায়নের গতি এখনো ধীর। অবকাঠামো, জনবল, প্রযুক্তি, জবাবদিহি এবং বিচারিক সংস্কারে সবগুলো ক্ষেত্রেই বড় পরিবর্তন প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে আধুনিক এআই নজরদারি, উন্নত জেমার, হাই রিস্ক বন্দীদের আলাদা ব্যবস্থাপনা, দুর্নীতি বিরুদ্ধে স্বাধীন তদারকি সংস্থা, দ্রুত বিচার এবং ছোট অপরাধে বিকল্প সাজা, এসব একসঙ্গে বাস্তবায়ন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। কাশিমপুর থেকে রিম্পার পালিয়ে যাওয়া শুধু একজন বন্দির পালানোর ঘটনা নয়, এটি পুরো কারা ব্যবস্থাপনার ভেতরের দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। কারাগার যদি অপরাধ কমানোর বদলে নতুন অপরাধের জন্ম দেয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হয় রাষ্ট্রেরই। কারণ একটি নিরাপদ কারাগার মানে শুধু উঁচু দেয়াল নয়, নিরাপদ কারাগার মানে এমন একটি ব্যবস্থা যেখানে নিরাপত্তা, জবাবদিহি, মানবিকতা এবং পুনর্বাসন সবকিছু একসঙ্গে কাজ করে। আর সেই জায়গায় পৌঁছাতে না পারলে দেশের সবচেয়ে নিরাপদ কারাগারও একদিন সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে।